অবস্থা। হ্যাঁ, এটা আমাদের যে ড্রাগন ফল বাগানটা, এখানে প্রায় 4000 পিলার আছে। আমরা এটাকে আমাদের এমডি স্যারের ইচ্ছা, নাদার খান সাহেবের ইচ্ছা, এটাকে 16,000 পিলার নিয়ে যাওয়া। আচ্ছা তো সেজন্য উনি আমাদের এই প্রজেক্টের জন্য আলাদা একজন এস্টিমেটর নিয়োগ করা হয়েছে। আচ্ছা প্রজেক্টটা সম্পূর্ণ আলাদা করছে, কিন্তু এই প্রজেক্টের যে দায়িত্বে আছে তাকে ভিয়েতনাম নিয়ে দেওয়া হয়েছে এটা ট্রেনিং দেওয়ার জন্য, যাতে কি করে এটা উৎপাদন বৃদ্ধি করা যায়। আমরা গত বছর দর্শক আপনারা দেখছিলেন গত পর্বে কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে আমরা হালদা ভ্যালি টি এস্টেট ঘুরে দেখেছি এবং দেখেছি তারা কি করে চা উৎপাদন করছে, এবং ভাই বলছিলেন যেসব জায়গায় চা উৎপাদন করা সম্ভব হচ্ছে না সেখানে কিন্তু এভাবেই পাহাড়ের ঢালে গড়ে তোলা হয়েছে ড্রাগনের বাগান। তো আজ আমরা দেখবো এই ড্রাগনের বাগানে কি করে তারা ড্রাগনের চাষ করছেন। ভাই এখানে কতটুকু জায়গার উপরে আপনারা এই চাষটা করছেন? এটা আমরা প্রায় 10 একর জায়গার উপরে ড্রাগন ফলের চাষ শুরু করছি। আচ্ছা, এটা কি পাইলট প্রজেক্ট নাকি আপনারা ইতোমধ্যে বাণিজ্যিকভাবেই শুরু করেছেন? হ্যাঁ, এটা ইতিমধ্যে আমাদের মালিকের ইচ্ছা এটা বাণিজ্যভাবে শুরু করা। আমরা গত বছর প্রায় এইখান থেকে আমাদের যে প্রজেক্ট আছে আরও 2-3টা মানে খণ্ড খণ্ড বাগান আছে, ওই বাগান থেকে আমরা গত বছর প্রায় 7000 কেজি ড্রাগন ফ্রুট উৎপাদন করছি। এইবার আমাদের টার্গেট আছে 20,000 কেজি এটা উন্নত করা। এবং আমরা জানি ড্রাগনকে কিন্তু একটা অভিজাত ফল বলা হয়, কিন্তু আবার এটার দামটা যেহেতু একটু বেশি সেজন্য সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না। তো ভাই আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনি তো এখানে আপনারা পাহাড়ের ঢালে ড্রাগনের চাষ করছেন, সেই ক্ষেত্রে প্রথমে মাটিটা কিভাবে প্রস্তুত করে নিচ্ছেন? এটা ছিল ধানের জমির মতো। এখানে আমরা করতেছি প্রতিটা গর্ত 3 ফিট বাই 3 ফিট গর্ত করে, সেখানের মধ্যে ভার্মি কম্পোস্ট, তারপরে কেমিক্যাল এনপিকে এগুলো মিক্স করে এক সপ্তাহ রেখে তারপর গাছগুলো 4টা চারা, 4-5 4টা চারা রোপণ করে দিচ্ছে। আচ্ছা, তার মানে আগে জমিটা প্রস্তুত করে তারপর চারাটা রোপণ করছেন। এর মধ্যে এখানে যে দেখা যাচ্ছে থামগুলো দেয়া, এগুলো কি আগেই দেওয়া হয় নাকি চারা লাগানোর পরে দিচ্ছেন? আগে স্ট্যান্ডগুলো দেওয়া হয়, পরে চারাগুলো লাগানো হয়। 4-5 4টা চারা লাগানো হয়। আচ্ছা আচ্ছা, কারণ এটা ভারসাম্য রক্ষার জন্য এই উপরে স্ল্যাবটা দেওয়া। আচ্ছা ভাই, আপনি কিন্তু ভার্মি কম্পোস্টের কথা বলছিলেন, তো সেই সারটাও কি আপনারাই করছেন নাকি বাহির থেকে নিয়ে আসা হচ্ছে? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট আমাদের এখানে মানে 400 মেট্রিক টন আচ্ছা আচ্ছা মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ফ্যাক্টরি করা হয়েছে, যেখানে নিজস্ব পদ্ধতিতে মানে কেঁচো সার তৈরি করা হয়। এ বাগানে জাত আছে কতগুলো? এখানে 2টা জাত, যেটা রেড এবং হোয়াইট, যেটা ম্যাজেন্ডা কালার বলে, যেটা পিঙ্ক কালার বেশি এবং যেটা বেশি জনপ্রিয়। জি, পিঙ্ক কালারটাই বেশি, আর সামান্য কিছু আছে এটা হোয়াইট। কোন সিজনে চারাটা লাগাতে হয়? এটা বেসিক্যালি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে মার্চ, এপ্রিল, এই মে, এই 4 মাসে লাগাইলেই 3 মাসে লাগাইলেই চারাটা ভালো হয় আর কি। আর চারাগুলো কোত্থেকে নিয়ে আসছেন? চারাগুলো আমরা হিসেবে তৈরি করি, এখান থেকে সায়ন কেটে আমরা নার্সারিতে নিয়ে চারা তৈরি করি, তারপর এখানে লাগাই। আর সেই চারা থেকে কি শুধুমাত্র আপনারাই বাগান করছেন নাকি চারাও বিক্রি করছেন? চারা বিক্রি করি, এই পর্যন্ত বিক্রি করি নাই, তবে অনেক অফার আসছে। আমরা ফ্রিভাবে অনেক আমৃতসরের পরিচিত অনেক প্রতিষ্ঠান আছে, অনেক প্রশাসনিকভাবে অনেকজন আছে যারা এটা শখের বসে করতে চায়, তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি, কিছু কিছু চারা তাদেরকে দিয়ে থাকি আর কি। ড্রাগন চাষের ক্ষেত্রে আমরা জানি পানির কিন্তু দরকার হয়, কিন্তু কোনোভাবেই কিন্তু জলাবদ্ধতা থাকা যাবে না। সেই জন্য সব ড্রাগন বাগানই দেখা যায় যে নালা করে দেওয়া হয় যেন পানিগুলো চলে যায়। আচ্ছা, তো এছাড়া কি কি পরিচর্যা করতে হচ্ছে? এছাড়া মানে প্রতি 7 দিন 8 দিন পর গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিতে হয়। এরপরে সার দেওয়ার জন্য প্রতি 1 মাস অন্তর সার দেওয়া হয়, খাদ্য দেওয়া হয়, যাতে করে মানে প্রপার খাদ্যটা পায়, গাছটা গ্রোথটা যেন ঠিক থাকে, ব্যালেন্স থাকে, সেই জন্য সার দিতে হয়। আর মাঝে মাঝে ফাঙ্গাল ইনফেকশন থাকে, ফাঙ্গাল ইনফেকশনের জন্য ড্রাগনের ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশনটাই কিন্তু একটা বড় সমস্যা, ধরা যায় যে এইটাই একমাত্র সমস্যা। জি, এটাই সমস্যা। ভাইয়া এখানে কিন্তু আপনারা পাহাড়ি অঞ্চলে চাষটা করছেন, আর দিন দিন কিন্তু ড্রাগনের বাগানের সংখ্যা বেড়েই যাচ্ছে আমাদের দেশে। তো সব জায়গায় তো জমির প্রকৃতি বা আবহাওয়া, জলবায়ু সব একরকম থাকে না, তো সেই ক্ষেত্রে এখানে কি কি পরিবর্তন আছে এই ড্রাগন চাষের ক্ষেত্রে? বেসিক্যালি পানির দরকার আছে, আমরা বলছেন একটু আগে বললাম যে পানির সেজন্য আমরা ড্রেনেজ করছি। আর এখানে যেগুলো আছে মানে পরিচর্যাটা মেইনলি হচ্ছে রেগুলার একটা পরিচর্যা করে, এই জন্য আমরা লোক নিয়োগ দিচ্ছি আলাদাভাবে, তারা এটা যেগুলো পরিচর্যা করে থাকে। আর এই পরিচর্যার মধ্যে আসে যে রোগবালাই, যেটা বলছেন রোগবালাইয়ের মধ্যে সাধারণত মানে ফাঙ্গাল ইনফেকশন হয়, এই জন্য আমরা কভার ফাঙ্গিসাইড দিই। আর মাঝে মাঝে টার্মাইট মানে উই পোকা আসে, টার্মাইটের জন্য ডাস্টবান বা ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। আর পিঁপড়ে যখন ফলটা হয় তখন পিঁপড়েটা একটু ডিস্টার্ব করে, ওই জন্য তো আমার অ্যান্ড কিলার একটা পিঁপড়ে ওষুধ আছে, ওটা আমরা ইউজ করে থাকি।
আচ্ছা আচ্ছা। তো আমরা যখন আগের বার এসেছিলাম মানে আমাদের দীপ্ত কৃষির আরেকটা টিম তো এসেছিল আপনাদের জি, এখানে জি, জি, আগে, জি। তারাও কিন্তু দেখে গিয়েছিল যে আপনারা এখানে ড্রাগনের চাষ করছেন, সেটা সম্ভবত এত বড় আকারে ছিল না। জি 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 এবং আপনি বলছিলেন যে প্রতি বছর আপনাদের জমির পরিমাণ বাড়ছে, আপনারা বেশি কৃষি কাজ করছেন এবং সেই ক্ষেত্রে তো বেশি পরিমাণ লোকবলও লাগছে। জি। তো এখানে কতজন লোক নিয়োজিত আছে কাজ করার জন্য? দৈনন্দিন 16 জন লোক নিয়োগ আছে, একজন স্টেট ম্যানেজার, দুইটা স্টাফ এবং আরো প্রায় 16 জন লোক দৈনিক কাজ করে। আর সার্বক্ষণিক সবকিছু দেখাশোনা করার জন্য এবং এখানে যারা আছেন তাদের অভিভাবক হিসেবে আপনি তো আছেনই। জি জি, আমি ভাবি প্রতিটা দিকে মানে এখানে প্রত্যেকটা প্রজেক্ট আলাদা আলাদা আছে, বাট সব প্রজেক্টগুলো তারাই দেখাশোনা করে, সব কিছু তাদের আন্ডারে। বাট আমি হচ্ছে কি তাদের যে মানে সাপোর্টগুলো দিতে হয় ওগুলোতে আছে, মানে ওভারঅল গার্ডেন দায়িত্বে আছে আর কি। ভাই আপনার এই বাগানটা তো বেশ বড়, আমরা একটু হেঁটে হেঁটে কথা বলি। হ্যাঁ আসেন প্লিজ, দেখতে পাবেন। ওই দিকের গাছগুলোকে একটু বেশি বড়, দিকে ছোট? এগুলো পরে লাগানো হয়েছে, রাস্তা ফার্স্টলি ওগুলো লাগানো হয়েছে, পরে আস্তে আস্তে আচ্ছা, এগুলো আচ্ছা। এক্সটেন্ড করা হয়েছে আর কি। চোখ জুড়ানো বাগান আপনাদের, যেদিকে চোখ যাচ্ছে শুধু দেখছি ড্রাগন গাছ আর ড্রাগন গাছ। জি জি, অনেকগুলো এখানে প্রায় 7000 পিলার আছে, তো আমাদের তো অনেক বড় একটা প্ল্যান আছে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য, আচ্ছা সেই জন্য অনেকগুলো বাগান করা হয়েছে। ভাইয়া এই পিলারগুলো কিন্তু একটু অন্যরকম। স্বাভাবিকভাবে দেখা যায় যে একটা পিলার দিয়ে উপরে টায়ার দিয়ে দেওয়া হয়, জি। কিন্তু আপনাদের কিন্তু পুরোটাই সিমেন্ট দিয়ে করা। তো এটার কোনো বিশেষ কারণ আছে কি? বিশেষ কারণ হচ্ছে কি, এটা একটু স্থায়িত্বটা বাড়বে, সিমেন্ট দিয়ে করাতে এটা করছে যে অটো আছে, ভিতরে অটো আছে, স্থায়িত্ব বাড়বে, শক্ত হয়েছে, হার্ড হয়েছে, অনেকদিন টিকবে, মানে টেকসই হবে আর কি। আচ্ছা হয়তো আচ্ছা। টায়ারটা কিছুদিন পরে নষ্ট হয়ে যেতে পারে, আর টায়ারটা একটু ফ্লেক্সিবল, হ্যাঁ হ্যাঁ আর এটা হ্যাঁ। তো হার্ড, আচ্ছা, আসলে আচ্ছা। একটু নষ্ট তো হবে এই না। ক্ষেত্রে খরচটা কেমন পড়ছে? এটা পাটা এক পিলারে 700 টাকা করে খরচ পড়তেছে আমাদের। 700 টাকা, মানে এই যে এই লম্বা পিলারটা সহ উপরের যে এই গোল অংশটা সহ? প্রতিটা পিলার জন্য 700 টাকা আর করে। যদি শুধুমাত্র এইভাবে পিলার দিয়ে উপরে টায়ার দিয়ে করা হয় সেই ক্ষেত্রে তো খরচ একটু কম হ্যাঁ, পড়ে। কমবে, কিন্তু অ্যাভেলেবেল টায়ার না থাকাতে আমরা তো একটু শহর থেকে দূরে, সেই জন্য অ্যাভেলেবেল না থাকাতে আমরা এটা ইয়াদি করে দিচ্ছি। আর যেহেতু অনেক সময়ের জন্য করা হচ্ছে, এটা দীর্ঘস্থায়ী হবে, তাহলে এভাবে করাই যায়। জি জি, করা যাবে, এটা করলে আচ্ছা। ভালো হবে আর কি। ভাই আপনি তখন বলছিলেন যে আপনাদের এখানে ফাঙ্গাল ইনফেকশনটা হয়ে থাকে এবং ড্রাগনের ক্ষেত্রে কিন্তু একমাত্র এই রোগটারই প্রকোপ দেখা যায় আমাদের জি দেশে। জি জি, তা আপনাদের এই বাগানে কি সেরকম রোগ হয় কিনা? মাঝে মাঝে হয়, মানে যখন ওই যে অক্টোবর নভেম্বরের দিকে তখন কিছু ফাঙ্গাল ইনফেকশন হয়, এবং এপ্রিল মের দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে মানে প্রচণ্ড রোগের মতো ফাঙ্গাল একটা ইনফেকশন হয়, যে গাছটাকে নষ্ট করে ফেলে, হলুদ করে ফেলে। তখন আমরা মানে কপার ফাঙ্গিসাইড দিই এটা, এবং যেটাতে ইনফেকশন হচ্ছে ওটা কেটে দূরে ফেলে দিই আর কি। আচ্ছা আচ্ছা। তার মানে যখন আমাদের সমস্যাটা হচ্ছে তখন আমরা যদি পারি তাহলে কোনো ওষুধ দিয়ে, আপনি কপার ফাঙ্গিসাইডের জি, কথা জি, জি। বললেন, সেটা দিয়ে আমরা সেটার ভালো করার চেষ্টা করছি, অথবা যদি নাই হয় তাহলে কেটে ফেলে দিচ্ছি। জি জি, এক্ষেত্রে আচ্ছা, আমাদের আচ্ছা। জন্য একজন কনসালটেন্ট নিয়োগ করা আছে, ওনার নাম হচ্ছে ডক্টর রুস্তম আলী। আচ্ছা তো উনি আচ্ছা। এগুলো দেখাশোনা করে, ওনার তত্ত্বাবধানেই আমরা একটা করে থাকি আর কি। ভাই এখানে কিন্তু দেখা যাচ্ছে পাতাটা স্বাভাবিক না, জি এটা জি, এটা কি ফাঙ্গাল না, এটা ইনফেকশন না ফাঙ্গাল অন্য ইনফেকশন কোনো না, সমস্যা? এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে অন্য একটা আঘাত পাইছে আর কি, মানে আঘাতপ্রাপ্ত হয়ে গাছ এটা মানে আঘাতপ্রাপ্ত হয়ে এটা নষ্ট হয়েছে, এটা ফাঙ্গাল ইনফেকশন না। এটা আচ্ছা, ফাঙ্গাল আচ্ছা, আচ্ছা। ইনফেকশন হবে, ওটা পাতা মানে গাছের উপরে এই জায়গাটা একদম হলুদ হয়ে যাবে, বা এই জায়গায় একটা ইনফেকশন দেখা দিবে। তা আপনার বাগানে কিন্তু দেখা যাচ্ছে সেরকম কোনো সমস্যা নেই, না, তাহলে জি। আমরা বলতে পারি বাগানের গাছগুলো যেহেতু সুস্থ, এখান থেকে আমরা ভালো সুস্থ ফলও পাবো। মাস্ট বি, কারণ আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে একটা ফলের ওজন 5 থেকে 600 গ্রাম হয়ে থাকে, একটা ফলে কেজিতে 2টা বা 3টা হয়ে থাকে, এই ধরনের হয়ে থাকে, এই সাইজের ফলটাই হয়। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা কিন্তু জানি এই যে আমাদের দেশে ড্রাগন ফলের চাষ হচ্ছে, যদিও এটা আমাদের কোনো দেশীয় ফল নয়, এই ফলটাকে কিন্তু অনেকে একটা অভিজাত ফল মনে করেন, এবং যেহেতু এটি একটা বিদেশি ফল, দেখতে সুন্দর, খেতে ভালো এবং বড় বড় সুপার শপ সহ বিভিন্ন ফলের দোকানে পাওয়া যায়, এটার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এবং আপনারা যারা আমাদের দীপ্ত কৃষির দর্শক আছেন, যারা চাচ্ছেন যে আমরাও ড্রাগন ফলের বাগান করব, তাদের জন্য একটি ভালো সৎ পরামর্শ হতে পারে, আমরা যখনই ড্রাগন ফলের বাগান করব, যেহেতু আমাদের ছেটে দিতে হয়, ছেটে দেওয়ার পরে অবশ্যই আমরা ফাঙ্গাইসাইড ব্যবহার করব, কেননা ড্রাগন ফলের গাছের ক্ষেত্রে কিন্তু একমাত্র রোগ বলতে এই ফাঙ্গাল ইনফেকশনটা, এবং ফাঙ্গাল ইনফেকশন হলেই কিন্তু আপনার গাছের বৃদ্ধি কমে যাবে, পাতাটা হলদেটে হয়ে যাবে, সময় মতো ফল আসবে না, এবং সার্বিকভাবে আপনার অর্থনৈতিক ক্ষতি হবে। সেজন্য অবশ্যই আমরা সেদিকে খেয়াল রাখবো, এবং প্রথমে ছোট করে বাগান করে আস্তে আস্তে বাড়িয়ে একসময় ভাইয়ের মতো বড় কৃষক হবো, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আমাদের মালিক নাদের খান সাহেব করছে, তো ওনাকে আমার দেশের যে অর্থনীতি এবং মানুষের চাহিদা পূরণের জন্য এই গার্ডেনটা করা।
আমরা হচ্ছে যে যাতে করে বাজারজাত করে মানে স্বল্প আয়ের মানুষরা যাতে কিনে এই ফলটা খেতে মানে পারে। সবাই যেন খেতে পারে। জি জি জি, এটাই ভাই আমাদের। আপনাদের এখানে তো ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করারও ব্যবস্থা আছে। জি জি জি, আচ্ছা, তো সেখানে গিয়ে কি একটু দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। এটা ভার্মি কম্পোস্ট আমাদের পাশেই আছে, চলুন আপনাকে দেখাই। চলেন অবশ্যই। যাই। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট প্রজেক্ট। আচ্ছা এই আচ্ছা। প্রজেক্টটা দেখাশোনার জন্য আমরা শহীদুল ইসলাম, ওর নাম শহীদুল ইসলাম, ওকে এখানে রাখা হয়েছে আর কি। শহীদুল ইসলাম, তুমি ওনার শহীদুল সঙ্গে কথা ইসলাম বলো। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছি। আপনি তো এখানে দেখাশোনা করছিলেন? জি জি। আচ্ছা, তো ভাই আপনারা এখানে ভার্মি কম্পোস্ট করছেন, আপনাদের কতটুকু উৎপাদন হয় এখান থেকে? আমরা বছরে এখানে 400 টন উৎপাদন করার ক্ষমতা রাখি। 400 টন বছরে। আর এখান থেকে যা যা ভার্মি কম্পোস্ট পাচ্ছি আমরা, পুরোটাই কি আপনাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? আমাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তো ভার্মি কম্পোস্ট কিভাবে করতে হয় সেই জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ, আমি ওখানে আমাদের একটা ইয়েতে কাজ করতাম ওখানে মেহেরপুরেই, যেটার নাম ছিল টিআর অ্যাগ্রো। আচ্ছা আচ্ছা। ওখান থেকে আমরা কেঁচো কেঁচো যেটা এটা আমরা ওখান থেকে দিছি। আচ্ছা তারপরে এখানে আমার আসা। আচ্ছা। ভার্মি কম্পোস্ট আসলে যেভাবে তৈরি হয়, আমরা কচুরিপানাটা, কলা গাছটা এটা ভালোভাবে পচায়, তারপরে গোবরটাকে ভালোভাবে পচায়, এটার দুর্গন্ধ দূর করে তারপরে কেঁচো দ্বারা এটাকে খাওয়ায়। কেঁচো যে খাওয়ার পরে যে মল ত্যাগ করে, এটাই আসলে ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা। কত কেজি গোবর এবং কচুরিপানার মিশ্রণে কত কেজি কেঁচো লাগে? আমরা এটাতে প্রতি বর্গ ফিটে 400 থেকে 500 কেঁচো লাগে। কতদিন সময় লাগে সারটা হতে? এটা আমরা কেঁচো ছাড়ার সময় থেকে সেই দিন থেকে 45 থেকে 60 দিনের মধ্যে পেয়ে যাব। আর কিভাবে বুঝবো যে সারটা হয়ে গেছে? গোবরের কণাগুলা এবং যে কচুরিপানা, এক কথায় যে কণাগুলা, এগুলো ভেঙে একেবারে ছোট ছোট দানা হয়ে যাবে, চা পাতার মতো। চা পাতার মতো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একদম তখন ঝুরঝুরে আমরা হয়ে গেলে আমরা বুঝবো যে হ্যাঁ, আমাদের এটা সারটা হয়ে বুঝবো গেছে। যে এটা কেঁচোতে খেয়ে কমপ্লিট করে ফেলেছে এবং সারটা হয়ে গেছে। আচ্ছা তখন আমরা নিয়ে ওটা উঠায় চালনি দিই, তারপর কেঁচোটা বাছাই করে নিই, নিয়ে আবার অন্য বেডে দিই, দিয়ে তারপরে তো এইভাবেই ভার্মি কম্পোস্ট হচ্ছে এখানে। ভাই আপনার কাছে অনেক তথ্য জানতে পারলাম, খুব ভালো লাগলো। এবার জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে একটু ঠিক আছে, কথা তুমি কাজ বলি। করে আমি ওনাকে নিয়ে যাই, চলুন নিজেই ওই দিকটাতে ঘুরে দেখা যাবে? হ্যাঁ চলেন। চলেন। এটাকে বলে মনোহল। মনোহলটা হচ্ছে যে চা মানে কেরিংয়ের জন্য, আচ্ছা, লিপ আচ্ছা। কেরিংয়ের জন্য, ও একতলা থেকে এক জায়গা থেকে যে নেওয়ার জন্য। ভাই আপনাদের এখানে হাউসগুলোতে কচুরিপানা এবং কলা গাছ পচানো আছে, তাই না? জি জি, হাউসে গোবর আছে। আচ্ছা, 60% গোবর দেওয়া হয় প্রতিটা বেডের মধ্যে, 60% গোবর আর 40% র মেটেরিয়াল, আদার্স র মেটেরিয়ালগুলো দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু আমি অনেক অত্যাধুনিক পদ্ধতি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে বিভিন্ন মালামাল আপনারা অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন। এটা কিভাবে করলেন বা এটাতে কি উপকার এটা পাচ্ছেন? বেসিক্যালি কস্ট মিনিমাইজ করার জন্য। আচ্ছা মানে আচ্ছা। লোক বল শ্রমিককে মানে যে এখানে তো অনেকগুলো শ্রমিক লাগে, শ্রমিক কমানোর জন্য এই মনোহলটা ব্যবহার করা হয়েছে। এক জায়গা থেকে এক জায়গার মধ্যে মানে ফিনিশ গুডটা এবং র মেটেরিয়ালটা লিফটিং করার জন্যই এই মনোহলটা ব্যবহার করেছে। হালদা ভ্যালি টি এস্টেটের আজকের যে অবস্থা, এখান থেকে ভবিষ্যতে আর কি কি করার ইচ্ছা আছে আপনাদের? আমাদের এটা তো আমাদের মালিকের মানে প্ল্যানটা তো মালিক থেকে আসে। নাদার খান স্যারের ইচ্ছাতে এখানে 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না। প্রত্যেকটা জায়গা যেখানে যে ধরনের চারা লাগানো হবে, যে ধরনের উৎপাদন হবে, যেটা যে কাজে ব্যবহার হবে সেটাকে সেভাবে কাজ করে, সেই কাজে ব্যবহার করেই মানে বাগানটাকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। মানে প্রত্যেকটা কাজে, সারের ক্ষেত্রে, নারকেলের ক্ষেত্রে, ড্রাগন ফ্রুটের ক্ষেত্রে এবং আমরা চায়ের ক্ষেত্রে মাশাআল্লাহ যেন ভালো একটা অবস্থান দিতে পারি। আমাদের কাজটাকে ওইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা। এবং দিনকে দিন আমাদের দেশ যেভাবে উন্নত হচ্ছে, বলা হয়ে থাকে যে উন্নয়নের মহাসড়কে কিন্তু বাংলাদেশ আছে এখন। তো সেই ক্ষেত্রে কৃষিতে এই যে উন্নয়ন হচ্ছে এবং আপনাদের এই যে অবদান, সত্যিই কিন্তু খুব ভালো লাগে। ভাই খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। অনেক শুভকামনা থাকলো আপনার প্রতি এবং এই হালদা ভ্যালি টি এস্টেটের প্রতি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ সবাইকে, আপনাকে ধন্যবাদ, আপনার দীপ্ত টিভিকে ধন্যবাদ, আপনার টিমে যারা আসছে অনেক কষ্ট করে, অনেক দূর থেকে, শুধু ঢাকা থেকে এখানে আসছেন, অনেক কষ্ট পেয়েছেন এখানে আসার জন্য। যে আপনারা এই অজপাড়া গায়ের মধ্যে, যেখানে জঙ্গলের মধ্যে এসে একটা রিপোর্ট করতেছেন, এই জন্য আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@ditto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। আমরা কিন্তু প্রতিনিয়তই এখন কৃষি ক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার দেখতে পাই। দর্শক, আজ আমরা দেখলাম হালদা ভ্যালি টি এস্টেটে চা চাষের পাশাপাশি কী করে উৎপাদন করা হচ্ছে ড্রাগন এবং কী করে উৎপাদন করা হচ্ছে ভার্মিকম্পোস্ট সার। আমাদের অনেক শুভকামনা থাকলো তাদের প্রতি। একই সঙ্গে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি দীপ্ত কৃষি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন দীপ্তর সঙ্গে।